বিশ্ব শান্তির জন্য তো বছরের পর বছর ধরে কত কথাই হচ্ছে, কিন্তু পারমাণবিক অস্ত্রের সংখ্যা কি কমেছে? সম্প্রতি জাতিসংঘে বেশ অভিনব একটা প্রস্তাব জমা পড়েছে। আর সেই প্রস্তাবে বলা হচ্ছে এই সমস্যার সমাধান নাকি লুকিয়ে আছে আধ্যাত্মিকতার মধ্যে। চলুন আজ আমরা এই ব্যাপারটা নিয়ে একটু গভীরে যাই, দেখি এই প্রস্তাবটা কি সত্যিই বিশ্বকে পারমাণবিক অস্ত্রমুক্ত করতে পারবে। অহিংসা অথবা অস্তিত্বহীনতা, মার্টিন লুথার কিং জুনিয়রের এই কথাটা ভাবুন তো, আজকের দিনে দাঁড়িয়ে কতটা সত্যি মনে হয়। আমাদের সামনে পথ আসলে দুটোই, হয় আমরা সংঘাতের পথে গিয়ে ধ্বংস হয়ে যাব, না হলে শান্তির জন্য একটা নতুন রাস্তা খুঁজব। আজকের এই আলোচনায় আমরা সেই নতুন পথের প্রস্তাব নিয়েই কথা বলবো। ব্যাপারটা কিন্তু শুধু কথার কথা নয়, এর পেছনে আছে এক কঠিন সত্যি। এই মুহূর্তে পৃথিবীতে প্রায় 12,241টা পারমাণবিক ওয়ারহেড তৈরি হয়ে আছে। শুধু এই একটা সংখ্যাই বুঝিয়ে দেওয়ার জন্য যথেষ্ট যে আমরা ঠিক কতটা বিপজ্জনক একটা সময়ের মধ্যে আছি আর কেন একটা নতুন সমাধানের এত দরকার। কিন্তু হঠাৎ করে আধ্যাত্মিক সমাধানের কথা উঠছে কেন? কারণটা সহজ, গত ৮০ বছরে আমাদের জানা সব রকমের চেষ্টা ব্যর্থ হয়েছে। চলুন এক ঝলকে সেই ব্যর্থতার ইতিহাসটা দেখে নিই, যেটা আজ বিশ্বকে এই জটিল পরিস্থিতিতে এনে দাঁড় করিয়েছে। ভাবা যায় প্রায় ৮০টা বছর, সেই ১৯৪৬ সালে জাতিসংঘের প্রথম অধিবেশন থেকে শুরু করে আজ পর্যন্ত আলোচনা আর সম্মেলনের কোনো কমতি নেই। সামনেই হিরোশিমা নাগাসাকির ৮০তম বার্ষিকী আসছে। কিন্তু এত বছর পরেও প্রশ্নটা কিন্তু সেই একই জায়গায় দাঁড়িয়ে আছে, আমরা কি কোনো স্থায়ী সমাধানে পৌঁছাতে পেরেছি? আর এই এত আলোচনার ফলটা কি হলো? ফলাফলটা সত্যি বলতে বেশ হতাশাজনক। গত ১৫ বছরে পৃথিবীতে সশস্ত্র সংঘাতের সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে। মানে এটা পরিষ্কার যে আমাদের পুরনো পদ্ধতিতে আর কাজ হচ্ছে না, একটা নতুন পথ ভাবতেই হবে। তাহলে সমাধানটা কি? এখানে আসছে সেই অভিনব প্রস্তাবের ব্যাপারটা। প্রস্তাবে বলা হচ্ছে বিশ্ব শাসনের যে কাঠামো এখন আছে তার পাশাপাশি একটা আধ্যাত্মিক উচ্চকক্ষ বা পরামর্শদাতা পরিষদ তৈরি করতে হবে, যাদের কাজ হবে শুধু নৈতিকতা আর জ্ঞানের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া। এই প্রস্তাবের মূল ভিত্তিটা কিন্তু খুব সহজ, কিন্তু বেশ গভীর একটা ধারণা। প্রস্তাবকারীদের মতে আমাদের সব রাজনৈতিক অর্থনৈতিক আলোচনার ভিড়ে আমরা আসল জিনিসটাই হারিয়ে ফেলেছি, আর সেটা হলো নৈতিকতার দিকটা। আর এই শূন্যটাই নাকি সব সংঘাতের মূল কারণ। তো প্রস্তাবটা আসলে কিভাবে কাজ করবে দেখুন, এখানে একটা পরিষ্কার ছবি দেওয়া হয়েছে। জাতিসংঘের যে কাঠামোটা এখন আছে ঠিক তার পাশাপাশি একটা আধ্যাত্মিক কাঠামো বা ইউনাইটেড মাস্টার্স ইউএম তৈরির কথা বলা হচ্ছে। যেমন ধরুন, নিরাপত্তা পরিষদ যে সিদ্ধান্তগুলো নেয় সেগুলোকে নৈতিক দিক থেকে খতিয়ে দেখার জন্য একটা আধ্যাত্মিক পরিষদ থাকবে। এই পুরো প্রস্তাবের একেবারে কেন্দ্রে আছে ৩টা ধারণা, যেগুলোকে একসাথে বলা হচ্ছে ইউবি, ইউএম, ইউডি। প্রস্তাবকারীরা ব্যাপারটাকে বলছেন প্রকৃতির একটা 3D মেসেজ বা ত্রিমাত্রিক বার্তা। চলুন সহজ করে বুঝে নিই এই ৩টে অংশের মানে কি। প্রথমটা হল ইউবি, অর্থাৎ ইউনিভার্সাল ব্রাদারহুড বা সার্বজনীন ভ্রাতৃত্ব। এর মূল কথা হল ভেদাভেদ ভুলে বিশ্বের সব ভালো শক্তিকে এক করা, মানুষের মধ্যে একটা সত্যিকারের সংযোগ তৈরি করা। এরপর আসছে দ্বিতীয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা, ইউএম বা ইউনাইটেড মাস্টার্স। এটাই হলো সেই প্রস্তাবিত আধ্যাত্মিক উচ্চকক্ষ, যেটা জ্ঞান আর সহানুভূতির ভিত্তিতে বিশ্ব রাজনীতিকে সঠিক পথের দিশা দেখাবে বলে আশা করা হচ্ছে। আর সব শেষে আসছে ইউডি বা ইউনিভার্সাল ডিসআর্মামেন্ট, মানে সার্বজনীন নিরস্ত্রীকরণ। এটাই কিন্তু পুরো পরিকল্পনার আসল লক্ষ্য, এমন একটা বিশ্ব তৈরি করা যেখানে কোনো গণবিধ্বংসী অস্ত্রই থাকবে না। গুরুত্বপূর্ণ বিষয় হল এই ৩টা অংশ কিন্তু আলাদা আলাদা নয়, একটা আরেকটার সাথে জুড়ে আছে। মূল কথাটা হল মাঝখানের স্তম্ভটা, মানে ইউনাইটেড মাস্টার্স বা ইউএম ছাড়া বাকি দুটো লক্ষ্যে পৌঁছানো, মানে সার্বজনীন ভ্রাতৃত্ব আর সার্বজনীন নিরস্ত্রীকরণ, প্রায় অসম্ভব। আচ্ছা, এটা কিন্তু শুধু একটা সুন্দর তত্ত্বকথা নয়, এর পেছনে একটা নকশা পরিকল্পনাও আছে, একটা ১২ দফা কর্মপরিকল্পনা। চলুন এবার দেখি এই বড় ভাবনাটাকে বাস্তবে কিভাবে রূপ দেওয়ার কথা বলা হচ্ছে।
পরিকল্পনার শুরুতে কয়েকটা জরুরি পদক্ষেপের কথা বলা হয়েছে, যেমন ধরুন ২০২৫ সালের ডিসেম্বরে গণবিধ্বংসী অস্ত্র নিয়ে একটা বিশ্বজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা, তারপরে ৩ মাস শুধু এই বিষয় নিয়েই উচ্চ পর্যায়ের বৈঠক করা, আর এই নতুন নীতিগুলোকে সারা বিশ্বের শিক্ষা ব্যবস্থার অংশ করে তোলা। তবে আমরা সবাই জানি যে কোনো বিশ্ব পরিকল্পনা তখনই সফল হয় যখন বড় বড় শক্তিগুলো তাতে রাজি হয়। তাই এই প্রস্তাবের একটা খুব জরুরি অংশ হল এর কূটনৈতিক পরিকল্পনা। এই পরিকল্পনায় কিন্তু নির্দিষ্ট কয়েকটা গোষ্ঠীর উপর জোর দেওয়া হয়েছে। প্রথমত G3 অর্থাৎ আমেরিকা, রাশিয়া আর চীন। দ্বিতীয়ত 9টি পারমাণবিক অস্ত্রধারী দেশ। আর সবশেষে বিশ্বের ১১২ জন প্রভাবশালী আধ্যাত্মিক আর বৈজ্ঞানিক নেতাকেও এই আলোচনায় যুক্ত করার কথা বলা হয়েছে। আলোচনাগুলোকে আরও কার্যকর করতে কিছু বিশেষ দিনও বেছে নেওয়া হয়েছে, যেমন আলবার্ট আইনস্টাইনের জন্মদিনে ৩ বড় শক্তির সাথে বৈঠক, আবার ধরিত্রী দিবসে পারমাণবিক শক্তিধর দেশগুলোর সাথে আলোচনার একটা পরিকল্পনা আছে। কিন্তু এই সব কিছুর শেষটা কোথায়? এই সব পরিকল্পনা, এত আলোচনার চূড়ান্ত লক্ষ্যটা আসলে কি? প্রস্তাবটা আসলে মানবতার জন্য একটা নতুন যুগের স্বপ্ন দেখাচ্ছে, যেটাকে বলা হচ্ছে ধার্মিকতার যুগ। চলুন এর শেষটা কেমন হবে সেটা একটু জেনে নিই। শেষ ধাপগুলোর মধ্যে রয়েছে ২০২৬ সালের মধ্যেই এই নতুন আধ্যাত্মিক ব্যবস্থাটাকে বিশ্ব কাঠামোর একটা অংশ করে তোলা। প্রথমে হয়তো অনানুষ্ঠানিক স্বীকৃতির মাধ্যমে, আর তারপর ধীরে ধীরে জাতিসংঘের একটা পরিপূরক সংস্থা হিসেবে প্রতিষ্ঠা করা। আর এই সব কিছুর একদম চূড়ান্ত লক্ষ্য হল সঙ্গম যুগ নামের এক নতুন যুগের শুরু করা। প্রস্তাব অনুসারে এটা এমন একটা সময় হবে যখন পৃথিবীতে শুধু সত্য আর ন্যায় বিচার থাকবে। তো সবটা শোনার পর একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। ৮০ বছরের কূটনৈতিক ব্যর্থতার পর বিশ্বশান্তির জন্য কি আসলেই একটা আধ্যাত্মিক সমাধানের প্রয়োজন আছে? এটাই কি সেই হারানো চাবিকাঠি যেটা আমরা এতদিন ধরে খুঁজছি? উত্তরটা হয়তো সময়ই দেবে।